50 কোটি টাকার কতটা পাবে জনগণ আর কতটা যাবে দুর্নীতির ভোগে? একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার আসনের জন্য সরকার যদি সরাসরি 50 কোটি টাকা বরাদ্দ দেয়, তাহলে কি এলাকার উন্নয়ন দ্রুত হবে, নাকি আবার শুরু হবে কমিশন, স্বজনপ্রীতি আর দুর্নীতির সেই পুরনো গল্প? বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একটি বিশাল প্রকল্প। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের 279 জন সংসদ সদস্য তাদের নিজ নিজ এলাকায় রাস্তা, সেতু, কালভার্ট, হাটবাজার, ঘাট সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য পাবেন 50 কোটি টাকা করে বরাদ্দ। 5 বছরে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 15,000 কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা কি সত্যি জনগণের উন্নয়নে কাজে লাগবে, নাকি পুরনো বিতর্ক আবারও ফিরে আসবে? একবার পুরো বিষয়টা রিভিউ করা প্রয়োজন। চলুন তাহলে সেটাই করি। বাংলাদেশের গ্রামীণ সড়ক, ব্রিজ, কালভার্ট কিংবা হাটবাজার উন্নয়নের দায়িত্ব সাধারণত পালন করে এলজিইডি বা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। এবারে এলজিইডি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন নামে একটি নতুন প্রকল্পের প্রস্তাব দিয়েছে। এই প্রকল্প অনুযায়ী একজন সংসদ সদস্য 5 বছরে মোট 50 কোটি টাকা মূল্যের উন্নয়ন কাজ বেছে নিতে পারবেন। অর্থাৎ প্রতি বছর প্রায় 10 কোটি টাকা করে উন্নয়ন কাজের সুযোগ থাকবে। কোন রাস্তা হবে, কোন ব্রিজ হবে, কোথায় কালভার্ট হবে কিংবা কোথায় হাটবাজার সংস্কার হবে, এসবের তালিকা দিবেন সংসদ সদস্যরা, আর সেই তালিকা অনুযায়ী কাজ করবে এলজিইডি। শুনতে বিষয়টি খুবই ভালো লাগছে না? কারণ বাস্তবতা হলো, দেশের অনেক এলাকায় এখনও ভাঙা রাস্তা, ঝুঁকিপূর্ণ সেতু আর দুর্বল যোগাযোগ ব্যবস্থা মানুষের ভোগান্তির অনেক কারণ। অনেক সংসদ সদস্য বলেছেন, স্থানীয় মানুষের প্রয়োজন তারা সবচেয়ে ভালো বুঝেন। তাই উন্নয়নের অগ্রাধিকার ঠিক করার সুযোগ তাদের হাতে থাকলে কাজ দ্রুত হবে। তবে এখানেই শুরু হচ্ছে বিতর্ক, কারণ এই ধারণা কিন্তু নতুন নয়। বাংলাদেশে প্রথম সংসদের সদস্যদের জন্য বিশেষ উন্নয়ন বরাদ্দ চালু হয়েছিল 2005-06 অর্থ বছরে। তখন জনপ্রতি বরাদ্দ ছিল মাত্র 2 কোটি টাকা। পরে ধীরে ধীরে সেই বরাদ্দ বাড়তে থাকে। নবম সংসদে ছিল 15 কোটি টাকা, দশম ও একাদশ সংসদে ছিল 20 কোটি টাকা। 2024 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আসন প্রতি 25 কোটি টাকা বরাদ্দের একটি প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের কারণে সেটি আর বাস্তবায়ন হয়নি। এখন সেই বরাদ্দ এক লাফে 50 কোটিতে উঠেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, এর প্রধান কারণ হচ্ছে মূল্যস্ফীতি। সিমেন্ট, রড, পাথর, বিটুমিন সহ প্রায় সব নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে। তার উপর প্রকল্পটি 5 বছর ধরে চলবে, তাই ভবিষ্যতের ব্যয় মাথায় রেখেই বরাদ্দ বাড়ানো হয়েছে। এবার আসি নতুন কাঠামোয়। আগে সারা দেশের জন্য একটি বড় প্রকল্প থাকতো, কিন্তু এবার সরকার ভিন্ন পদ্ধতিতে এগুচ্ছে। 8 বিভাগের জন্য আলাদা 8টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট প্রতিটি বিভাগের জন্য থাকবে আলাদা প্রকল্প পরিচালক। সরকারের যুক্তি হলো, এতে তদারকি সহজ হবে। একজন কর্মকর্তাকে পুরো দেশের কাজ সামলাতে হবে না। এখন প্রশ্ন হলো, কারা এই বরাদ্দ পাবেন? মোট 279 জন সংসদ সদস্য এই সুবিধা পাবেন। তবে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ভেতরের 15টি আসন, চট্টগ্রামের 3টি, রাজশাহীর 1টি এবং খুলনার 2টি আসন এই তালিকার বাইরে থাকবে, কারণ এগুলো শহরাঞ্চল। এছাড়া সংরক্ষিত নারী আসনের 50 জন সদস্য এই বরাদ্দের আওতায় থাকছেন না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই প্রকল্প নিয়ে কেন এত বিতর্ক? কারণ অতীতের অভিজ্ঞতা আমাদের সুখকর নয়। দুর্নীতি নিয়ে কাজ করা সংস্থা টিআইবি 2020 সালে এই ধরনের প্রকল্পের উপর গবেষণা চালায়। তারা 628টি উন্নয়ন কর্মসূচি পর্যবেক্ষণ করেন। সেখানে উঠে আসে বেশ কিছু উদ্বেগজনক তথ্য। টিআইবির প্রতিবেদনে বলা হয়, প্রায় 33% প্রকল্পের কাজের মান ভালো ছিল না। কিছু ক্ষেত্রে কাজের মান এতটাই দুর্বল ছিল যে প্রকল্প শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আবার সমস্যা দেখা দিয়েছে।
কোথাও ব্রিজ ভেঙে গিয়েছে, কোথাও বিল্ডিং ভেঙে গিয়েছে। আরও গুরুতর অভিযোগ ছিল কমিশন বাণিজ্যের। প্রতিবেদনে বলা হয় বিভিন্ন ক্ষেত্রে মোট প্রকল্প ব্যয়ের 8 থেকে 15% পর্যন্ত কমিশন লেনদেনের অভিযোগ পাওয়া গিয়েছে। ইদানিংকালে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমরা হয়তো অনেকেই দেখেছি। একজন সরকারি কর্মচারী তার কাজের থেকে কমিশন কিভাবে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে চাচ্ছেন। কিছু ক্ষেত্রে সংসদ সদস্যদের আত্মীয় স্বজন, দলীয় নেতা কিংবা ঘনিষ্ঠ ব্যক্তিরা কাজ পাওয়ার সুবিধা পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেছেন, যদি নতুন প্রকল্পেও সংসদ সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব থাকে তাহলে আগের মতো একই অভিযোগ আবারও উঠতে পারে। অর্থাৎ উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ। এখানে আরেকটি সাংবিধানিক প্রশ্নও রয়েছে। বাংলাদেশের সংবিধানের 65 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব আইন প্রণয়ন করা। এটা একটু বোঝার বিষয়। বাংলাদেশের সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা। অন্যদিকে 59 অনুচ্ছেদে বলা হয়েছে স্থানীয় উন্নয়ন সরকারের দায়িত্ব। এই যে বিষয়টা, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে উন্নয়ন প্রকল্প নির্ধারণের সংসদ সদস্যদের এত বড় ভূমিকা কেন থাকবে? এই প্রশ্নটা আজকে নতুন নয়, অনেক বছর ধরেই এ নিয়ে বিতর্ক চলছে। তবে এর উল্টো যুক্তিও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক সালাউদ্দিন এম আনিসুজ্জামান বলেছেন, তাত্ত্বিকভাবে সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন, কিন্তু দক্ষিণ এশিয়ার বাস্তব রাজনীতিতে মানুষ চায় তাদের নির্বাচিত প্রতিনিধি এলাকার উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখবে। এটা মানুষের চাওয়া। সুতরাং বাস্তবতা আর তত্ত্বের মাঝে একটি বড় ফারাক সবসময় রয়ে গিয়েছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের আরও অনেক দেশে এমন ব্যবস্থা রয়েছে। ভারত, ভুটান, কেনিয়া, ঘানা, উগান্ডা, জামাইকা, পাপুয়া নিউগিনি এবং সলোমন আইল্যান্ড সহ বিভিন্ন দেশে সংসদ সদস্যদের জন্য বিশেষ উন্নয়ন তহবিল রয়েছে। তবে পার্থক্য হলো, অনেক দেশে তদারকি, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যবস্থা তুলনামূলকভাবে অনেক শক্তিশালী, যেটা আমাদের দেশে নেই। সবশেষ প্রশ্নটা খুবই সহজ। 50 কোটি টাকা করে বরাদ্দ পেলে কি সত্যি গ্রামীণ রাস্তা, সেতু, কালভার্ট আর হাটবাজারের চেহারা বদলে যাবে? নাকি আবারও সেই পুরনো অভিযোগ কমিশন, দলীয়করণ আর নিম্নমানের কাজের শিরোনাম হবে, যেখানে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করা হবে? উন্নয়নের জন্য টাকা অবশ্যই দরকার, কিন্তু তার চেয়েও বেশি দরকার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর নজরদারি। কারণ 15,000 কোটি টাকা শুধু একটি সংখ্যা নয়, এটা দেশের মানুষের করের টাকা। আর সেই টাকার প্রতিটি টাকার হিসাব জনগণ জানতে চাইবে। এই প্রকল্প শেষ পর্যন্ত উন্নয়নের নতুন দৃষ্টান্ত হবে নাকি নতুন বিতর্কের জন্ম দিবে, সেটাই এখন দেখার বিষয়।